নমস্কার, বাংলা কাহিনী কথায় সকল প্রিয় শ্রোতা বন্ধুকে সুস্বাগতম। আজকের অলৌকিক পর্বে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা কালো পেঁচার ডাক গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে পাচ্ছেন। আর যে সকল শ্রোতা বন্ধু এই গল্পটির প্রথম পর্ব মিস করে গেছেন তাদের জন্যে নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকছে। জ্যোৎস্না রাতে পথ চলতে কোনো অসুবিধা হচ্ছে না চিন্ময় বাবুর। আগে আগে চলেছেন লোকটা, তার দু পা পেছনে চিন্ময় বাবু। পথ চলতে চলতে চিন্ময় লোকটার উদ্দেশ্যে বললেন, পেঁচা হলো মা লক্ষ্মীর বাহন, অথচ কালো পেঁচার ব্যাপারটা নিয়ে এখানকার মানুষদের মনে যে কুসংস্কার আছে তা ওই পেঁচা বিক্রেতার কথাতেই বুঝলাম। চিন্ময়বাবুর কথার জবাবে সুবল বললেন, লক্ষ্মী দেবীর মূর্তির সঙ্গে প্রথম পেঁচার মূর্তি দেখা মেলে কুষাণ যুগে। সে পেঁচা হলো শ্বেত পেঁচা, লোকে বলে লক্ষ্মী পেঁচা। আর কালো পেঁচার রং কালো হয়। কালো রং এমনিতেই অশুভর প্রতীক। এই গ্রাম কেন, নানা দেশে নানা জায়গায় পেঁচা নিয়ে নানা কুসংস্কার আছে। যেমন উত্তর ভারতের অনেক জায়গায় লোকের বিশ্বাস পেঁচা হলো মৃত্যুর প্রতীক। তারা মৃত্যুর বার্তা বহন করে আনে, তা সে যে রঙের পেঁচাই হোক না কেন। দক্ষিণ ভারতের কিছু মানুষের বিশ্বাস বাড়ির দাওয়াতে পেঁচা বসলে শিশু মৃত্যু অবশ্যম্ভাবী। দেশ বিদেশের বহু জায়গায় তো পেঁচাকে প্রেতাত্মা বলেই মনে করা হয়। সুবল সূত্রধরের কথা শুনে চিন্ময়বাবুর মনে হলো এই লোকটা সত্যি শিক্ষিত, নইলে কুষাণ যুগের পেঁচার ব্যাপারটা সে বলতে পারত না। চিন্ময়বাবু নিজেই জানতেন না ব্যাপারটা। পেঁচা নিয়ে টুকটাক নানা কথা বলতে বলতে হাঁটতে থাকলেন তারা। সুবল সূত্রধরের বড় ব্যাগটার ভিতর থেকে মাঝে মাঝে কেমন যেন একটা খটমট শব্দ আসছে। তা শুনে চিন্ময়বাবুর কেন জানি মনে হলো ছোটোখাটো কোনো জীবন্ত প্রাণী আছে ওর মধ্যে, হয়তোবা মেলা থেকে কেনা হাঁস মুরগি হবে। হাঁটতে হাঁটতে একসময় রাস্তার পাশে সেই গাছে ঘেরা পুরনো বাড়িটার সামনে পৌঁছে গেলেন তারা। চাঁদের আলোয় বাড়ির মাথায় পেঁচার মূর্তিটা স্পষ্ট জেগে আছে। বাড়ির সামনে রাস্তায় এসে থামলেন লোকটা। তারপর চিন্ময়বাবুর উদ্দেশ্যে বললেন, আসুন, এই আমার বাসস্থান। বাড়ির মালকিনও খুশি হবেন আপনাকে দেখলে। কালো পেঁচা দেখাবো আপনাকে, তার ডাকও শোনাবো আপনাকে। এই বলে লোকটা এগোলেন বাড়িটার দিকে। ঘড়ি দেখলেন চিন্ময়বাবু, রাত 8:30 বাজে। এই জায়গা থেকে স্কুল বাড়ি পরিতোষের বাসস্থান খুব বেশি দূরে নয়, তার হাতে সময়ও আছে। তবু এত রাতে হঠাৎ অপরিচিত কোনো ভদ্রমহিলার বাড়ি যাওয়া ঠিক হবে কিনা তা বুঝতে না পেরে থমকে দাঁড়িয়ে রইলেন চিন্ময়বাবু। তার পায়ের শব্দ থেমে যাওয়াতে লোকটা ঘাড় ফিরিয়ে বললেন, আসুন আসুন, সংকোচ করবেন না, দেখবেন মালকিনের কত পেঁচার সংগ্রহ আছে, আসুন। লোকটার ঘাড় ঘোরানোর মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ব্যাপার আছে মনে হলো চিন্ময়বাবুর, কিন্তু সেটা যে কি তিনি তা সেই মুহূর্তে বুঝে উঠতে পারলেন না। যাই হোক, দ্বিধা কাটিয়ে এরপর তিনি এগোলেন সে বাড়ির দিকে। বড় গাছে ঘেরা বাড়িটার সামনে এক ফালি ফাঁকা জমি, তারপর পলিস্তরা খসা থামওয়ালা বারান্দায় উঠতে হয়। বাড়ির ভেতর থেকে কোনো শব্দ বা আলো আসছে না। সুবল সূত্রধরের সঙ্গে চিন্ময়বাবু উঠে এলেন বারান্দাতে। তার একপাশে সার সার বন্ধ ঘর। আধো অন্ধকার বারান্দা দিয়ে চিন্ময়বাবুকে নিয়ে এগোতে এগোতে লোকটা বললেন, মালকিনের বাবা একসময় এই অঞ্চলের ছোটোখাটো জমিদার ছিলেন। প্রচুর ধান জমি ছিল তাঁর। লক্ষ্মী রূপে অষ্টধাতুর পেঁচা মূর্তি পুজো হতো সিংহাসনে। তখন লোকজন আর ঠাকুর চাকরে এবারে গম গম করত। এ কথা বলতে বলতে চিন্ময়বাবুকে নিয়ে দরজা টেনে একটা ঘরে প্রবেশ করলেন।
বৈঠকখানা ধরনের বেশ বড় একটা ঘর, চক মেলানো পাথর, মাথার উপর কড়ি বর্গার ছাদ থেকে একটা ঝুলন্ত আলো নেমে এসেছে। কাছের আধারে পলতেওয়ালা তেলের বাতি, তার ঠিক নিচে বসার জন্য কয়েকটা চেয়ার রাখা। দেখেই বোঝা যায় পুরনো আমলের জিনিস। এছাড়াও সাবেককালের একটা নিচু ধরনের গদিয়াটা বেশ বড় সিংহাসনের মতো আসর রয়েছে দেওয়ালের এক পাশে। তবে এ ঘরের যে জিনিসগুলো সব থেকে বেশি চিন্ময়বাবুর দৃষ্টি আকর্ষণ করল তা হল চারপাশের দেওয়ালের গায়ে বসানো কাঠের তাক। বুক সমান উঁচু থেকে প্রায় ছাদ পর্যন্ত বসানো তাকগুলোই রাখা আছে নানা আকারের নানা ধরনের পেঁচার মূর্তি। তারা যেন চেয়ে আছে চিন্ময়বাবুর দিকে। চিন্ময়বাবুর বাড়িতে পেঁচার যে সংগ্রহ আছে তা এই সংগ্রহের তুলনায় নিতান্তই নগণ্য। সুবল সূত্রধর চিন্ময়বাবুকে বললেন, এইসব নানা জায়গা থেকে আমার মালকিন সংগ্রহ করে এনেছিলেন। চিন্ময়বাবু বললেন, এ তো দেখছি অবিশ্বাস্য সংগ্রহ। এমন সংগ্রহ আমি আগে কখনো দেখিনি। সুবল সূত্রধরের সঙ্গে তিনি এগিয়ে গেলেন দেওয়ালের কাছে। সুবল তাকে বললেন, এই দেওয়ালের সব পেঁচা এই বাংলার, আর অন্য পাশের দেওয়ালে অন্য নানা জায়গার পেঁচা। লোকটা প্রথমে যে দেওয়ালের পেঁচাগুলো দেখাতে লাগলেন, বর্ধমানের কাঠের পেঁচা তো আছেই, তার সঙ্গেও আছে বীরভূমের সিউড়ির গালার পেঁচা, বাঁকুড়ার ডোকরা পেঁচা, মুর্শিদাবাদের সোলার পেঁচা, কৃষ্ণনগরের মাটির, মেদিনীপুরের মোষের শিঙের, ঝাড়গ্রামের রেশমের, অযোধ্যা পাহাড়ের পাথরের নানা ধরনের পেঁচা। প্রথম দেওয়ালটা দেখা শেষ হওয়ার পর যে পাশের দেওয়ালের গায়ে সিংহাসনটা রাখা আছে সেদিকে দেওয়ালের র্যাকগুলো দেখতে লাগলেন চিন্ময়বাবু। সে র্যাকের পেঁচাগুলোও তাকে চিনে দিতে লাগলো লোকটা। এর কোনোটা নেপালের, কোনোটা বর্মার, কোনোটা থাইল্যান্ডের, এমনকি সুদূর আফ্রিকা থেকে আনানো একটা পেঁচা দেখে হতভম্ব হয়ে গেলেন তিনি। একসময় তিনি লোকটাকে বললেন, অবিশ্বাস্য সংগ্রহ আপনার মালকিনের, কিন্তু কালো পেঁচা কোথায়? প্রশ্ন শুনে সুবল সূত্রধর নামের লোকটা বললেন, আপনি এ ঘরে একটু অপেক্ষা করুন, আমি সেটা এ ঘরে নিয়ে আসছি। সেই সিংহাসনটা যেখানে আছে তার কিছুটা তফাতে দেওয়ালের গায়ে একটা দরজা আছে। লোকটা তার হাতের ব্যাগটা প্রথমে ঘরের মেঝেতে নামিয়ে রাখল, তারপর চিন্ময়বাবুকে সে ঘরে একলা রেখে অন্তর্হিত হলেন সেই দরজা দিয়ে। চিন্ময়বাবু সে ঘরে ঘুরে ঘুরে দেওয়ালের গায়ে রাখা পেঁচার মূর্তিগুলো দেখতে লাগলেন। কিছু সময়ের মধ্যেই সে ঘরে প্রবেশ করলেন সুবল। তিনি দু হাতে জাপটে ধরে এনেছেন একটা বেশ বড় পেঁচার মূর্তি। ঘরে ঢুকে তিনি সাবধানে মূর্তিটাকে সেই সিংহাসনের পাশে নামিয়ে রেখে বললেন, এই হলো আমার তৈরি কালো পেঁচা। চিন্ময়বাবু গিয়ে দাঁড়ালেন সেই মূর্তির সামনে। কাঠের তৈরি কালো রঙের পেঁচার মূর্তিটার উচ্চতা 3.5 ফুট হবে। মূর্তিটা প্রস্থের দিকে যেন একটু বেশি ছড়ানো, কাত করা পিঁপের মতো। পেঁচাটার ঠোঁট আরও ধারালো, নখরযুক্ত পা দুটো অত্যন্ত বলিষ্ঠ সাধারণ পেঁচাদের থেকে। তার কাঠের শরীরে বাটালি দিয়ে যে পালকগুলো আঁকা হয়েছে তাও যেন কেমন শক্ত রুক্ষ ধরনের। লক্ষ্মী পেঁচার মতো কোনো শান্ত স্নিগ্ধ লালিমা নেই সেই মূর্তিতে, বরং যেন একটু ভীতির সঞ্চার হয় ও মূর্তি দেখলে। ওই বাঁকানো ঠোঁট আর পায়ের নখগুলো জীবন্ত হয়ে উঠলে তা যে কোনো মানুষকে ছিঁড়ে ফেলতে পারে। তবে মূর্তিটার চোখের জায়গা দুটো শূন্য। মুখোশের যেমন ছিদ্র থাকে তেমনই দুটো ছিদ্র রয়েছে পেঁচার চোখ দুটোতে। চিন্ময়বাবু বেশ কিছুক্ষণ মূর্তিটার দিকে তাকিয়ে থাকার পর মন্তব্য করলেন, পেঁচার মূর্তিটা সুন্দর,
তবে ভয়ঙ্কর। সুবোধ সূত্রধর মন্তব্য করলেন, এ বাড়িতে এই মূর্তিটা বানানোর জন্যই মালকিন আমাকে এনেছিলেন। তবে এ মূর্তি কিন্তু প্যাঁচার নয়, পেচকির, অর্থাৎ স্ত্রী প্যাঁচা। আপনি নিশ্চয়ই জানেন যে স্ত্রী প্যাঁচা পুরুষ প্যাঁচার থেকে আকারে বড় হয়। চিন্ময়বাবু বললেন, হ্যাঁ তা শুনেছি, তবে এত বড় আর ভয়ঙ্কর প্যাঁচার মূর্তি আমি কখনোই দেখিনি। সুবোধ সূত্রধর হেসে বললেন, এরপর আপনি কালো প্যাঁচার ডাকও শুনতে পাবেন, আর সামান্য একটু সময় অপেক্ষা করুন। চিন্ময়বাবু জানতে চাইলেন, আপনার গৃহকর্ত্রী কোথায়? সুবোধ সূত্রধর হেসে বললেন, তিনিও কিছু সময়ের মধ্যেই এসে পড়বেন, আপনি চেয়ারে বসে একটু অপেক্ষা করুন। আবারও ঘড়ি দেখলেন চিন্ময়বাবু, এবার রাত 9টা বাজে। তবে তিনি যখন এখানে এসেই পড়েছেন তখন আর একটু সময় থেকে গৃহকর্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আর কালো প্যাঁচার ডাক শুনে ফিরবেন বলে মনস্থির করলেন। চিন্ময়বাবু ঘরের মাঝে রাখা একটা চেয়ারে বসলেন। তার কিছুটা তফাতে একটা চেয়ারে বসল সুবল। দীর্ঘক্ষণ ধরে ঘুরে বেড়ানোর ফলে সম্ভবত চেয়ারে বসার পর একটু ক্লান্তি ভাব অনুভব করলেন চিন্ময়বাবু। তিনি অপেক্ষা করতে লাগলেন মালকিনের আগমন আর কালো প্যাঁচার ডাক শুনে ফেরার জন্য। সত্যিই মনে হয় ক্লান্তি নেমে এসেছিল। চেয়ারে বসে অপেক্ষা করতে করতে কখন যেন চোখের পাতা বুঝে এসেছিল তার, কিন্তু হঠাৎই একটা অদ্ভুত তীক্ষ্ণ শব্দ শুনলেন তিনি। চিন্ময়বাবু সোজা হয়ে বসে তাকালেন সুবল সূত্রধরের দিকে। লোকটা উঠে দাঁড়িয়েছেন। চিন্ময়বাবু তার দিকে তাকাতেই তিনি হেসে বললেন, এই হলো কালো প্যাঁচার ডাক, আর ওই যে আমার গৃহকর্ত্রীও এসে দিয়েছেন। এ কথা বলে তিনি আঙুল নির্দেশ করলেন ঘরের এক পাশে কালো প্যাঁচার মূর্তির পাশে রাখা সেই সিংহাসনের দিকে। সেদিকে তাকিয়ে চিন্ময়বাবু দেখলেন এক ভদ্রমহিলা সেই সিংহাসনে বসে তার দিকে চেয়ে আছেন। তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণের, থলথলে পৃথুলা শরীর, গোলাকার হাড়ের মতো মুখমণ্ডলে ড্যাবড্যাবে চোখ, মাথার কেশদান যেন ফোলানো পালকের মতো, তবে তিনি স্বর্ণলঙ্কার শোভিত। তার দিকে তাকিয়ে চিন্ময়বাবুর মনে হলো মহিলার শরীরে কোথায় যেন একটা অসঙ্গতি আছে। চিন্ময়বাবু চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হাত জোর করে নমস্কার করলেন তার উদ্দেশ্যে। তা দেখে ভদ্রমহিলা একটু নড়ে উঠে মাথা নাড়লেন। এবার তার শরীরের অসঙ্গতিটা ধরা পড়ল চিন্ময়বাবুর চোখে। যে সিংহাসনে তিনি বসে আছেন তা বেশি উঁচু নয়, কিন্তু মহিলার পা দুটো মাটি স্পর্শ করছে না। তার হাত পা বেশ মোটাসোটা হলেও খর্বাকৃতির, অর্থাৎ ভদ্রমহিলা একজন বামন। চিন্ময়বাবু তাকে নমস্কার করার পর মহিলা তার উদ্দেশ্যে ফ্যাসফ্যাসে গলায় প্রশ্ন করলেন, আমার প্যাঁচাদের কেমন দেখছেন? চিন্ময়বাবু জবাব দিলেন, খুব ভালো, এমন সংগ্রহ আমি অন্য কারো বাড়িতে দেখিনি। তিনি যেন খুশি হলেন চিন্ময়বাবুর জবাব শুনে। এরপর তিনি জিজ্ঞেস করলেন, প্যাঁচাদের দেখতে সুন্দর লাগে আপনার? চিন্ময়বাবু উত্তর দিলেন, হ্যাঁ ভালো লাগে। লক্ষ্মী প্যাঁচা দেখতে তো অত্যন্ত সুন্দর, তুলোর বলের মতো কি ধপধপে সাদা রং। তার জবাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ভদ্রমহিলা তৃতীয় প্রশ্ন করলেন, আর কালো প্যাঁচা কেমন লাগে? চিন্ময়বাবু এবার একটু চুপ করে থেকে জবাব দিলেন, কালো প্যাঁচা তো আমি চোখে দেখিনি, তবে আপনার পাশে দাঁড়ানো ওই কালো প্যাঁচার মূর্তিটা বেশ ভয়ঙ্কর। কথাটা শুনে যেন হাসলেন গৃহকর্ত্রী, কেমন যেন একটা অদ্ভুত হিসহিস ফ্যাসফ্যাসে হাসি। তারপর তিনি সুবোধ সূত্রধরকে বললেন, খাবার এনেছ? খাবার? উনি আমাদের অতিথি, মুখে খাবার দাও,
আর আমাদেরও দাও। গৃহপতির কথা শুনে চিন্ময়বাবু ভদ্রতা দেখিয়ে বললেন, না না, আমার কোনো খাবারের দরকার নেই, আপনারা ব্যস্ত হবেন না। কিন্তু ভদ্রমহিলার কথা শোনার পর সুবল সূত্রধর এগিয়ে গেলেন সিংহাসনের কাছে। সেখানে তার তোলে বা ব্যাগটা রাখা ছিল, যেটা তিনি মেলা থেকে সঙ্গে করে এনেছেন। লোকটা ব্যাগ থেকে বার করলেন একটা খাঁচা। তার মধ্যে গাদাগাদি করে আটকানো আছে বেশ কিছু সাদা ইঁদুর। অমন ইঁদুর আজ মেলার একটা দোকানে বিক্রি হতে দেখেছেন চিন্ময়বাবু। তিনি অনুমান করলেন লোকটা সম্ভবত সে দোকান থেকে ইঁদুরগুলো কিনেছেন। ইঁদুর সমেত খাঁচা দেখে গৃহপতির চোখ দুটো কেমন উজ্জ্বল হয়ে উঠল। তিনি তার লোককে বললেন, দাও, আমাদের অতিথিকে একটা ইঁদুর দাও। চিন্ময়বাবু কথাটা শুনে অবাক হয়ে বললেন, ইঁদুর নিয়ে আমি কি করব?